চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সংলাপ 24 এ স্বাগত সবাইকে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন স্প্যারো গ্রুপের কর্ণধার এবং বিজেএমইর সাবেক পরিচালক শোভন ইসলাম এবং বিশিষ্ট সাংবাদিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফাতুল্লাহ মৃধা। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ চ্যানেল 24 এর দর্শকদেরকে। তো প্রথমত আমার ইউটার্নের আগে আমি কিছু প্রেক্ষাপট একটু বর্ণনা করতে চাই। ট্রাম্প যে এপ্রিলের 2 তারিখে আমাদেরকে যে ট্যারিফটা 37% ট্যারিফ ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ট্যারিফ যে ইম্পোজ করলো, দ্যাট ওয়াজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। মানে বিনা বেগে বজ্রপাতের মতো আমাদেরকে হিট করলো, কারণ আমরা এটি কোনোভাবে এক্সপেক্ট করি নাই। যে 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 কথাগুলো শোনা যাচ্ছিল এই ট্যারিফের আগে এবং ট্রাম্পের টিম যেসব কথাগুলো বলছিল, তাতে তারা একটি নাম বলছিল যে ডার্টি 15। তারা 15টি দেশের কথা বলছিল প্লাস ইন্ডিয়া, যেখানে তারা একটা ট্যারিফ ইম্পোজ করার চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ এই লিস্টের মধ্যে ছিল না, কিন্তু যখন অ্যানাউন্সমেন্টটা হলো রোজ গার্ডেন থেকে, দ্য হোল ওয়ার্ল্ড এবং হোল মানে ট্রেডিং ওয়ার্ল্ড এবং রিটেল ওয়ার্ল্ড ওয়াজ কমপ্লিটলি ডিসঅ্যারেড অ্যান্ড শকড। কারণ বাংলাদেশের জন্য 37% ডিউটি, ইন্ডিয়ার জন্য 27% ডিউটি, ভিয়েতনামের জন্য 49% ডিউটি। ইট ওয়াজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড। যদিও ভিয়েতনামের নাম এর মধ্যে ছিল, ডার্টি 15 এর মধ্যে ছিল, কিন্তু আমরা যখন এই নিউজটি পেলাম আমরা উই ওয়ার টোটালি শকড এবং আমরা কিভাবে এটা কোপ করব এটার কোনো আগামাথা চিন্তা করে পাচ্ছিলাম না। সো উই ওয়ার টোটালি স্টাক। এবং আমরা কাস্টমারদের সাথে কথা বলছিলাম, কাস্টমাররা বলছিল প্লিজ হ্যাভ পেশেন্স, আমরা বুঝতে পারছি না আমরা কি করব। এবং দ্যাট ওয়াজ অন ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে যখন এই ঘটনাটি ঘটলো, ওয়েডনেসডেতে আফটার মার্কেট আমাদের জন্য এটা প্রচন্ড একটা খারাপ নিউজ হিসেবে আবির্ভূত হলো এবং আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। লট অফ গুডস, ঈদের পরে আমাদের প্রোডাকশন শুরু হবে, আমরা অনেক গুডস প্রোডাকশন করে রেখে ঈদের ছুটিতে গিয়েছি। কাজেই এই গুডসগুলোর কি হবে, যে গুডসগুলো আমরা প্রোডাকশন করব, যেগুলো র মেটেরিয়ালস ইন হাউস, হোয়াট উইল গোনা হ্যাপেন টু দেম, উই হ্যাভ নো আইডিয়া। তো এই অবস্থার মধ্যে আমরা বৃহস্পতিবার শুক্রবার আমরা পার করি এবং আমাদের গভর্নমেন্ট অলসো টুক এ ভেরি কুইক স্টেপ। আমরা বিজিএমই থেকে, আমাদের বিজনেস সাইকেল থেকে, আমাদের বায়ারদের ফোরাম থেকে, সব জায়গা থেকে কিন্তু গভর্নমেন্টকে প্রেশার দেওয়া হয়, তাদেরকে রিকোয়েস্ট করা হয় যে প্লিজ ডু সামথিং। আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। উনি ফিরে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু হোমওয়ার্ক করে রাখা হয়েছিল। উনি টিমের সাথে বসে হি কুইকলি দেন কেম আপ উইথ এ লেটার, এবং লেটারটি 2টি লেটার, একটি কমার্স মিনিস্ট্রি থেকে পাঠানো হয় টু ইউনাইটেড স্টেট ট্রেড কমিশনে এবং আরেকটি ইউএসটিআর এ, এবং আরেকটি পাঠানো হয় সরাসরি প্রেসিডেন্টকে। এখানে কতগুলো রিকোয়েস্ট করা হয় যে আমাদের ট্রেড ডেফিসিট আমরা কমায় আনবো, আমরা ডিউটি কমিয়ে দিব, এবং প্লাস উই ওয়ান্ট টু কোঅপারেশন ফ্রম ইউএস বিকজ বাংলাদেশ ইজ এ গার্মেন্টস প্রডিউসিং কান্ট্রি এবং আমাদের এখানে 8-6 বিলিয়ন ডলার ডেফিসিট আছে। সেই ডেফিসিট কিন্তু ওভারনাইট এটা মিট করা সম্ভব না। And the way the tariff was imposed was not based on, it was said that a tariff to tariff, counter tariff. কিন্তু এটা কিন্তু ট্যারিফের উপর বেস করে কিন্তু ট্যারিফটা আমাদের ইম্পোজ করা হয়েছিল না। ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল টোটাল ডেফিসিট অফ দ্য ট্রেড ডেফিসিট ডিভাইডেড বাই দ্য amount of export that we do, amount of business we do America. So সেই জন্য আমাদের এটা 74% হয়ে গিয়েছিল। 74 থেকে 50% করাতে এটা 37 on top of 16 is 51% ট্যারিফ। এই ট্যারিফ দিয়ে কিন্তু আমাদের পক্ষে ব্যবসা করা সম্ভব হতো না। তো কাজেই যখন আমাদের এই নিউজটা যখন আমরা পেলাম, উই ওয়ার জাস্ট টোটালি স্টাক। তারপরে আমাদের চিফ অ্যাডভাইজার হ্যাজ রিটেন লেটার, আমাদের বাণিজ্য আমাদের উপদেষ্টা চিঠি লিখলেন, এবং লাকিলি পৃথিবীর সমস্ত দেশের ওভারওয়েলিং রেসপন্স এবং আমেরিকান মার্কেট টোটালি ক্র্যাশড। $29 trillion ওয়াল স্ট্রিট ওয়েন্ট ডাউন। আমেরিকার রিটেল সেক্টর ওয়াজ টোটালি ক্র্যাশড। হিউজ অ্যামাউন্ট অফ প্রোটেস্ট among American people also took place. এই সবগুলো কারণে ট্রাম্প হ্যাজ halted দিস ডিসিশন। এটা আমরা এক্সপেক্ট করছিলাম মানডেতে হয়তো এই ডিসিশন চলে আসবে, কারণ হোল মার্কেট ওয়াজ ক্র্যাশিং। কিন্তু মানডেতে হি ওয়াজ ফার্ম নট টু ডু ইট, কিন্তু বাই টিউসডে ওয়েডনেসডে এটা তারা
ডিসাইড করলো যে না, দিস ইজ ক্যানট গো অন, এন্ড ফাইনালি ওয়েডনেসডেতে দ্য ডিসিশন কেম দ্যাট ইট উইল বি হল্টেড ফর 90 days। এন্ড এইটা আমাদের জন্য যে কি পরিমাণ রিলিফ, আই ক্যানট এক্সপ্লেইন। আমরা বেসিক্যালি উই ওয়ার ড্রাউনিং, এন্ড এই ড্রাউনিং থেকে আমরা প্রিটি মাচ একটা ব্রিদিং স্পেস পেলাম যে ঠিক আছে, আমরা যে গুডস গুলো প্রোডাকশনে আছে সেগুলো আমরা শিপমেন্ট করতে পারবো, আমরা ইন দি মিন টাইম নেগোসিয়েশন করতে পারবো, আমরা একটা মেজার নিতে পারবো হোয়াট ইজ আওয়ার গোয়িং ফরওয়ার্ড স্টেপ। সো basically it's a thanks to Almighty, and then thanks to our government for taking good step, and also thanks to US administration for reversing the decision, or at least halting the decision for next 90 days. রেফায়েতুল্লাহ, সবুল ইসলাম যেটি বললেন যেটা আমরা বড় রিলিজ পেলাম, কিন্তু এটি কিন্তু 3 মাসের জন্য। এই 3 মাসের মধ্যে কি করণীয়? ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শোভন ভাই ঠিকই বলেছেন যে এটা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্যই অনেক বড় একটা রিলিফ যে এত বড় একটা ডিসিশন থেকে যে ট্রাম্প ফিরে এসেছেন। এখন আমি বিস্তারিত বলার হয়তো সুযোগ নেই যেহেতু সময় কম। আমি খুব সংক্ষেপে স্ট্রেট ফরওয়ার্ড বলার চেষ্টা করব। শোভন ভাই অলরেডি ব্যাকগ্রাউন্ডটা বলেছেন, আমি একটু সামনে থেকে বলতে চাই। সেটা হচ্ছে যে এখন বলতে পারেন যে পেইন ইজ রিলিফড, মানে এই পেইনটা এখন আমাদের মাথা থেকে সরে গেছে। কিন্তু এইটা জিনিসটা কিন্তু ওই রকম ভাবে চিন্তা করলে হবে না যে ট্রাম্প ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। এই জিনিসটা কিন্তু সত্যি, কারণ ইউজুয়ালি আমরা দেখেছি যে এত বড় সিদ্ধান্তগুলো আসে হলো কংগ্রেস থেকে। তো উনি কিন্তু কংগ্রেসের সিদ্ধান্ত, যেহেতু এটা ওনাকে এম্পাওয়ার্ড করাই আছে আগে থেকে, 1937 একটা ল, এইরকম একটা আইন আছে যেটা বলে উনি এটা করেছেন, প্রেসিডেন্ট করতে পারেন, এবং সেটা উনি অ্যাডপ্ট করেছেন। সো এই যে জিনিসটা করেছেন সেটা আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল, বাট ফর দ্য টাইম বিং এটা অনেকটা রিলিফ। আমি বলবো যে ভেরি গুড ডিসিশন, এন্ড বাংলাদেশের জন্য ভেরি ভেরি মানে একটা পজিটিভ একটা ভাইব আসবে বা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই। এইখানে আমি একটু, আপনি যে কোশ্চেনটা করেছেন যে 90 ডেজ একটা পজ দিয়েছে, এখন 90 ডেজ এর পরে কি হবে, দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে ওনার যে প্রিভিয়াস যে ডিসিশন ছিল সেই ডিসিশনে উনি ফিরে যেতে পারেন, আর একটা হচ্ছে যে হয়তোবা এইটাই উনি কন্টিনিউ করতে পারেন। যে 10% বেসলাইন যেটা যে 10% তো ডিউটি টেরিফ, রেসিপ্রোকাল টেরিফ আছে, হুইচ ইজ মাচ লোয়ার দেন দা ওই 37%। এটাও বাংলাদেশের জন্য অনেক ভালো। এখন কথা হচ্ছে যে যেহেতু ইউএসএ আমাদের সব থেকে বড় মার্কেট, এবং আমাদের এখানে এমনও সময় গিয়েছে যে $10 বিলিয়ন মতো আমরা এক্সপোর্ট করেছি গার্মেন্ট। এখন এটা হয়তো কমে $7 বিলিয়ন হয়েছে বিভিন্ন কারণে, এটা আবার বাড়তেছে। এখন এই জানুয়ারি মাসেই আমাদের হাইয়েস্ট গ্রোথ ছিল ইউএস মার্কেটে, যেখানে আমাদের প্রায় $800 মিলিয়ন মতো এক্সপোর্ট হয়েছে ওয়ান মান্থ, হুইচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন এ সিঙ্গেল মান্থ। তো এখন কি করব 90 ডেজ এর পরে, আমাদের কি হবে? 90 ডেজ এর পরে যদি এই লোয়ার টেরিফ কন্টিনিউ করে তাহলে বেটার, এখন যদি না কন্টিনিউ করে তাহলে আমাদের কি করণীয় আছে, সেটাই হলো মূল প্রশ্ন এখন। এইখানে আমাদের যে অ্যানালিসিস, আমার যেটা বিশ্বাস, আশা করি বাংলাদেশ 90 ডেজ এর মধ্যে একটা সুন্দর একটা রোড ম্যাপ তৈরি করতে পারবে। 90 ডেজ ইজ এ ভেরি, খুব বড় সময় না হলে একেবারে ক্ষুদ্র সময়ও না। প্রথমত হচ্ছে বাংলাদেশকে ডেফিনিটলি খুবই ইন্টেন্স সরকারি এবং বেসরকারি যেটা যারা এক্সপোর্টার, ম্যানুফ্যাকচারার এবং সরকারি চ্যানেলে খুবই ইন্টেন্স নেগোসিয়েশন করতে হবে ইউএস এর সাথে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। যেটা চিঠি দুটা দিয়েছে এটা খুবই ভালো হয়েছে এবং কুইক রেসপন্স করেছে ট্রাম্প। কিন্তু তার যে সোশ্যাল
যেই মেসেজ যেটা দিয়েছেন, এখানে কিন্তু উনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন, নিয়ার মোর দেন 70 কান্ট্রি অ্যাকসেপ্ট চায়না তা কুইক রেসপন্স করেছে। এটা কিন্তু একটা বড় ধরনের মেসেজ গিয়েছে বাংলাদেশের জন্য। সো এটা উনি পজিটিভলি নিয়েছেন এবং এই দুইটা চিঠি বাংলাদেশের জন্য খুবই ভালো কাজে লেগেছে। সিমিলারলি এই 90 দিনের মধ্যে বাংলাদেশ সরকার ডেফিনেটলি খুব ভালো নেগোসিয়েশন করবেন। আমাদের যে অ্যানালিসিস সেটা হচ্ছে যে ইউএস থেকে আমরা যে সব জিনিস ইম্পোর্ট করি এর বেশিরভাগই হলো অলরেডি ডিউটি ফ্রি আছে, বা ডিউটি থাকলেও খুবই কম ডিউটি। ফর এক্সাম্পল আমরা কটন ইম্পোর্ট করি, কটনের জিরো ডিউটি। তারপরে আমরা সয়াবিন সিড ইম্পোর্ট করি, সেটা জিরো ডিউটি। এরকম আরো কিছু কিছু জিনিস আছে যেগুলি জিরো ডিউটি আছে। তো এই ধরনের কথাবার্তা কিন্তু কন্টিনিউ করা উচিত। এখন আসেন, যদি উনি আগের সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে বাংলাদেশের কি হবে? তাহলেও আমি মনে করি বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। কেন বললাম? যে এটা কিন্তু একটা বড় ধরনের চিন্তার বিষয়। সেটা হচ্ছে যে চায়না যদি 125% ডিউটি ফেস করে, চায়নার মার্কেট শেয়ার কিন্তু বিভিন্ন দেশে যাবে। সেটা বাংলাদেশে আসতে পারে, ভিয়েতনামে যেতে পারে, ইন্ডিয়াতে যেতে পারে, পাকিস্তানে যেতে পারে, কেনিয়াতে যেতে পারে, ইজিপ্টে যেতে পারে। সো এসব দেশে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে যদি মার্কেট শেয়ার চায়না থেকে বিভিন্ন দেশে চলেও যায়, তাহলে কি আহ, সেটা কি তারা ইমিডিয়েটলি ক্যাপাসিটি দিয়ে এক্সপোর্ট করতে পারবে? ফর এক্সাম্পল, আমি চায়না এবং ভিয়েতনামের কথা বাদ দিলাম, যেহেতু ওরা অলরেডি বাংলাদেশ থেকে অনেক ওয়ে হাই টেরিফ ফেস করবে ইউএস মার্কেটে। সো তাদের কম্পিটিটিভনেস একটু হলেও কমবে। এবার আসেন যে ইন্ডিয়াতে যদি ওয়ার্ক অর্ডার যায়, তাহলে ইন্ডিয়া কি সেটা ক্যাটার করতে পারবে? এখানে কতগুলো জিনিস বাংলাদেশের অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে আহ, বাংলাদেশের প্রাইস এখনো কম আছে। আমি আশা করি যে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল, আপনাকে যদি আমরা একটা উদাহরণ দিই, যে ভিয়েতনামের একটা টি শার্ট যদি আহ, অথবা চায়নার একটা টি শার্ট যদি ইউএস মার্কেটে $10 হয়, বাংলাদেশ থেকে হয়তো $6 $7 সাপ্লাই দিতে পারবে বর্তমান মার্কেট রেট অনুযায়ী, মার্কেট প্রাইস। এখন ইন্ডিয়া যদি এইরকম লোয়ার টেরিফে থাকে, বাংলাদেশ থেকে 10% লোয়ার টেরিফ কম্পেয়ার টু বাংলাদেশ টু দ্য ইউএস মার্কেটে, তখন ইন্ডিয়া কি সেটা ক্যাটার করতে পারবে? ইন্ডিয়ার এই ক্ষেত্রে একটা বাংলাদেশের অ্যাডভান্টেজ আছে। ইন্ডিয়াতে ন্যাশনাল মিনিমাম ওয়েজ ইজ ওয়ে হাই, অর্থাৎ যেটা $200 কাছাকাছি, এর নিচে আর দিতে পারবে না। তো বাংলাদেশের ক্ষেত্রে এখানে প্রোডাকশন কস্ট একটু হলেও ইন্ডিয়ার তুলনায় অ্যাডভান্টেজাস পজিশনে আছে। আর একটা হচ্ছে বাংলাদেশের যে ক্যাপাসিটি, শোভন ভাইদের যে ক্যাপাসিটি, আমি বলবো যে এটা অনেক অনেক বেটার, অনেক অনেক বেটার। বর্তমানে বাংলাদেশের যে ইমেজেরও ঘাটতি নাই। কমপ্লায়েন্সের দিক থেকে আমি বলবো বাংলাদেশ, সেফটির দিক থেকে বলবো যে বাংলাদেশ অনেক বেটার পজিশনে আছে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। এখন আসেন পাকিস্তানের কথা। পাকিস্তানে দুইটা জিনিসে পাকিস্তান ভালো করবে যদি হায়ার ডিউটিও থাকে। একটা হচ্ছে হোম টেক্সটাইল, আর একটা হচ্ছে ডেনিম। কারণ হিস্টোরিক্যালি তাদের এই দুইটা পজিশন ভালো। এইবার আসেন যে তাহলে ইন্ডিয়া পাকিস্তান গেল, ভিয়েতনাম চায়না গেল। এবার আসেন যে ইজিপ্ট এবং কেনিয়া। 10 বছর কি 15 বছর যখন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তখন আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট আগুয়ার আন্ডারে 39টা আফ্রিকান দেশকে ডিউটি ফ্রি ফেসিলিটি দিয়েছিল গার্মেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে টু দ্য ইউএসএ, হুইচ ইজ এ হিস্টোরিক্যাল ইভেন্ট। কারণ হচ্ছে ইউএস এর ইতিহাসে কখনো গার্মেন্টে কাউকে ডিউটি ফ্রি দেয় না। ওই 39টা দেশের মধ্যে কেনিয়াও ছিল, কিন্তু তারা কিন্তু এটার ইউজ করতে পারে না। এই সেপ্টেম্বরেই কিন্তু তাদের এই আগুয়ার যে টেনিওর ছিল সেটা শেষ হয়ে যাবে। এই বিষয়ে একটি শোভন ইসলামের কাছে প্রশ্ন। আপনি যে নেগোসিয়েশনের কথা বললেন, প্রাইজের হ্যাঁ, কথা প্লিজ। বললেন,
হ্যাঁ, তো সেখানে শোভন ইসলাম, যদি প্রাইস তো বা ট্যাক্স যে বিষয়টা, সেটা তো পৃথিবীর প্রায় সব দেশের উপরেই আরোপ করেছিলেন ট্রাম্প। তো সেইখানে আপনাদের, বিশেষ করে আপনারা যারা রপ্তানি শিল্পের সঙ্গে জড়িত, আপনাদের ভয়ের কারণটা কি ছিল? কারণ দাম তো যে আমি সবারই রেফাতুল্লাহ ভাইয়ের সাথে একটুখানি দ্বিমত করি, এবং কিছু কিছু ব্যাপারে একমত হব যেখানে আমরা নেগোসিয়েশনের ব্যাপারটাতে, আর কিছু ব্যাপারে দ্বিমত করব যে অ্যাকচুয়ালি আমাদের কম্পিটিটিভনেসটার ব্যাপারে আসি আমরা। উই আর ভেরি কম্পিটিটিভ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্মেন্টস প্রডিউসিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ওয়ার্কার্সরা আর ভেরি এফিশিয়েন্ট, আমাদের এন্টারপ্রেনিউরসরা আর টপ নচ। আমরা গার্মেন্টসে আমরা কোনোভাবেই কোনো দেশের চেয়ে পিছিয়ে নাই, আমাদের ফ্যাক্টরিজ আর ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে পৃথিবীর গার্মেন্ট শিল্প এবং টেক্সটাইল ইজ সাচ এ ট্রেড, ইট অলওয়েজ ফলো দ্য লোয়েস্ট ইকোনমিক্যাল বেস টু প্রডিউস। মানে এখানে কিন্তু 37, আমরা যদি ডিউটিটা আগের ডিউটি 90 দিন পরে ধরেন আমরা আগের ডিউটিতে ফিরে গেলাম, তখন আমরা যদি দেখি আমাদের 37+16 51% ডিউটি। আমরা বুঝলাম এটা চায়নাতে অনেক বেশি, 125%। ভিয়েতনামে এটা 44+16, 49+16, অ্যাবাউট 65%। কিন্তু ঘটনা হলো যে আমাদের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। আমাদের যেমন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদের কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজও আছে। ফার্স্ট অফ অল, আমাদের লিড টাইম ইজ ভেরি হাই। এই লিড টাইম ভিয়েতনাম এবং চায়নার কিন্তু লিড টাইম ইজ ভেরি শর্ট। দ্য সেকেন্ড অফ অল, আমাদের এফিসিয়েন্সি ইজ গুড বাট নট অ্যাজ গুড অ্যাজ ভিয়েতনাম এন্ড চায়না। থার্ড অফ অল, যে প্রোডাক্ট, হাই এন্ড প্রোডাক্টগুলো তারা তৈরি করে, সেই প্রোডাক্টগুলোতে কিন্তু আমরা এখনো ক্যাপাবিলিটি অর্জন করিনি এবং অর্জন আমরা করছি ধীরে ধীরে। ফোর্থ অফ অল, যে এই প্রোডাক্টগুলো যে আমাদের এখানে মাইগ্রেট করবে এমন করে কিন্তু কথা নাই। ভিয়েতনাম এবং চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে যে মাইগ্রেট করবে, দ্যাট ইজ নট দ্য কেস। তারা কি করবে, যে তারা একটু যদি সাবস্ট্যান্ডার্ডও কোয়ালিটি হয়, তারা যদি একটুখানি কম দাম যেখানে পাবে সেখানেই তারা যাবে। ওভারনাইট কিন্তু, যেমন বাংলাদেশে আমরা কিন্তু এখনই ক্যাপাবিলিটি অর্জন করেছি দীর্ঘ 50 বছর পরে, এবং ওভারনাইট কিন্তু চাইনিজ ইনভেস্টার অ্যান্ড ভিয়েতনামিজ ইনভেস্টার্স এবং আদার কান্ট্রিজ ইনভেস্টার্স উইল অল রাশ টু সাব সাহারান কান্ট্রি। আফ্রিকাতে চলে যাবে, কেনিয়াতে চলে যাবে, যেগুলোতে 10% টেরিফ, উজবেকিস্তানে চলে যাবে, কাজাকিস্তানে চলে যাবে, এবং দে উইল বিল্ড আপ দ্য ফ্যাক্টরি। যেটি শোভন ইসলাম বলছিলেন যে বাংলাদেশ আমেরিকাতে রপ্তানি করে 8 বিলিয়নের উপর আর ইম্পোর্ট করে 2 বিলিয়নের কিছু উপর। এই যে 6 বিলিয়নের যে ডিফারেন্স, তার মানে আমরা কিন্তু রপ্তানিতে এগিয়ে আছি। তাহলে আমরা যদি ট্যাক্স ফ্রি করে দিই আমেরিকার জন্য, ঠিক আছে তোমরা আমাদের মাল নাও ট্যাক্স ফ্রি, আমরা তোমাদের মাল নেবো ট্যাক্স ফ্রি, এইটা সম্ভব কিনা? কারণ অলরেডি এগিয়ে আছি রপ্তানি। হ্যাঁ, ট্রাম্পের যে রেসিপ্রোকাল টেরিফ, এটা কিন্তু রেসিপ্রোকাল না, বলছে রেসিপ্রোকাল, কিন্তু রেসিপ্রোকাল না। এটা আসলে উনি ট্রেড সারপ্লাসকেই মিন করছেন। ইউএসএ বেশিরভাগ দেশের সাথেই হলো ট্রেড সারপ্লাস নেগেটিভই আছে। ইউএস এর অন্য দেশের সাথে তাদের ট্রেড সারপ্লাস থাকে। বাংলাদেশের মতো দেশও ইউএস এর সাথে ট্রেড সারপ্লাস কান্ট্রি। উনি কিন্তু ওই রেসিপ্রোকাল যে ডিউটি, এটা উনি বলছে, কিন্তু এটা না। এখন কথা হচ্ছে, আমরা 190টা প্রোডাক্টে অলরেডি তাদেরকে বিভিন্ন লোয়ার টেরিফ, জিরো টেরিফ দেওয়া আছে অলরেডি, কিন্তু 190টা, আরো 100টা প্রোডাক্টে বাংলাদেশ অফার করছে যে দিবে। এখন ইউএস থেকে তো আপনার কি ইম্পোর্ট করতে পারি আমরা? ইউএস থেকে আমরা সাধারণত মেশিনারি, কটন, তারপরে হচ্ছে ইদানিং কিছু ভেজিটেবল আসছে নাকি আমি জানি না, এগ্রিকালচারাল প্রোডাক্ট, তারপরে হচ্ছে সয়াবিন সিড, হ্যাঁ সয়াবিন তেল, আর তুলা সম্ভবত তুলাই বেশিরভাগ আসে বাংলাদেশে। যা কটন কনজাম্পশন হয় এর 12% হচ্ছে ইউএস থেকে আসে। ইউএস কটন হচ্ছে আপনার আপল্যান্ড কটন, যেটা এটা একটু এক্সপেন্সিভ, ভালো শার্ট টার্ট তৈরি করার জন্য এগুলো খুব কাজে লাগে। তো এখন যেটা শুনলাম, আমি যেটা বুঝলাম, যে এটাকে কিছু ফেসিলিটি দিলে হয়তো 20%-এর মতো নেওয়া সম্ভব 1 বছরে কটনের ক্ষেত্রে। আর ইদানিং কালে বাংলাদেশের কটন সোর্সিং ডাইভার্সিফাইড হয়েছে। আগে তো আমরা ইন্ডিয়া থেকে বেশি আনতাম, ইদানিং কালে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল,
ইউএসএ, অস্ট্রেলিয়া এইসব দেশ থেকে কটন ইম্পোর্ট করি। এখন এটা সম্ভব, কিছু হয়তো ট্রেড গ্যাপ কমানো সম্ভব, কিন্তু কথা হচ্ছে যে ট্রেড গ্যাপ কমালেই কি এইটা অটোমেটিক্যালি আমি ডিউটি ফ্রি ফেসিলিটি কন্টিনিউ, লোয়ার ডিউটি কন্টিনিউ করতে পারবো? না, এটা সম্ভব না। এটা কেন সম্ভব না? এইটা ডিপেন্ড করে হলো তাদের চিন্তা ভাবনার উপরে। তারা যদি মন চায়, বলে যে বাংলাদেশকে আমরা এরকম ফেসিলিটি কন্টিনিউ করব, লোয়ার টেরিফ কন্টিনিউ করব, তাহলে এটা কন্টিনিউ করবে। আর বাংলাদেশ কিন্তু অলরেডি যে এক্সপোর্ট করছে বাংলাদেশ, এটা কিন্তু কম টেরিফ না। একটা ডিসক্রিপেন্সি আছে। আহ, বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট টেরিফ ফেস করছে, 15% এর উপরে টেরিফ ইউএস মার্কেটে, যেখানে চায়না average 16%, এভারেজ, average হ্যাঁ 16.1%, yeah. হ্যাঁ হ্যাঁ, সেটা চায়নাদের জন্য আরো কম ছিল, ভিয়েতনামের জন্য আরো কম ছিল, অন্য অন্য দেশের জন্য আরো কম ছিল। তো আমরা তো হায়ার টেরিফ অলরেডি ফেস করেছি ইউএস মার্কেটে। তো যদি ইউএস গভর্নমেন্ট যে এটা অটোমেটিক্যালি এই টেরিফটা কমবে না, তাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করতেছে যে কতটুকু টেরিফ কমাবে। এটা এমনিতে হবে না, অটোমেটিক্যালি হবে না, এটা নেগোসিয়েশন করতে হবে। Lots of negotiation. আমি একটু জাম্প ইন লটস অফ করি, সরি। নেগোসিয়েশন, হ্যাঁ আমি একটু রাইট, জাম্প ইন করি, সরি রিফাত ভাই, যদি ইফ ইউ জি ডোন্ট মাইন্ড। প্লিজ বেসিক্যালি প্লিজ। বেসিক্যালি আমাদের কিন্তু এখানে বার্গেনিং পাওয়ার কম না, কারণ বাংলাদেশ ইজ স্টিল একটা, উনি যেটা বলছিলেন আমি একটু ডিসপিউট করার পরেও যেটি একদম ইউনিভার্সাল ট্রুথ, সেটি হলো বাংলাদেশ ইজ এ মোস্ট ফেভার্ড নেশন ফর সোর্সিং। পৃথিবীর সমস্ত বড় বড়, আমেরিকার সমস্ত বড় বড় বায়ারগুলো প্রেফার করে বাংলাদেশকে। তো এখন আরো প্রেফারেন্স বেড়ে যাবে আমার ভবিষ্যতে, যদি আমরা টেরিফটাকে লো রাখতে পারি। এবং এর জন্য আমাদের গভর্নমেন্ট যেরকম লবি করবে, এবং প্রফেসর ইউনুসের একটা বড় শক্তি আছে লবিং করার, আই এম গ্ল্যাড দ্যাট হি ইজ অন আওয়ার সাইড এন্ড ব্যাটিং অন ফ্রম আওয়ার সাইড। এবং এবং আমাদের বড় বড় যারা বায়ার আছে, আমেরিকান ইগল, গ্যাপ, জে ক্রু, এরাও কিন্তু আমাদের হয়ে ব্যাটিং করবে যে বাংলাদেশকে তোমরা কম টেরিফের মধ্যে রাখো, সো দ্যাট বাংলা, নট অনলি বাংলাদেশ একটা ডেভেলপিং নেশন, এখানে 4 মিলিয়ন পিপল ইজ ওয়ার্কিং ইন দিস ট্রেড, যারা মানে ফেয়ারলি নট মডেস্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এবং এদের একটা লাইভলিহুড এইটার উপর ডিপেন্ড করে। এবং আমরা আমরা হাই টেরিফ দিই এই কারণে, কারণ আমাদের আমাদের একটা প্রোডাক্টই আমরা এক্সপোর্ট করি, আমাদের দুইটা এইচএস কোড আমরা এক্সপোর্ট করি, অ্যাকচুয়ালি এইচএস কোড 61 এন্ড এইচএস কোড 62। কিন্তু আপনি যদি চায়না, ইন্ডিয়া দেখেন, তারা হান্ড্রেডস অফ এইচএস কোড এক্সপোর্ট করে, যেটাতে ডিফারেন্ট টেরিফ লেভেল আছে। সেই জন্য বাংলাদেশের টেরিফের মাত্রাটা একটু বেশি। কিন্তু নো ম্যাটার হোয়াট, আমাদের কিন্তু ইউএস কটনের দিকে ঝুঁকতে হবে। আপনি যদি ইন্ডিয়ান কটন, ব্রাজিলিয়ান কটন এবং আর্জেন্টিনার কটন দেখেন, হোয়াট হ্যাপেন্স ইজ এটা 20% কটনটা ওয়েস্ট হয়, বিকজ এটার মধ্যে কিছু ইম্পিউরিটি থাকে। পার্টিকুলারলি ইন্ডিয়ান কটন অ্যাবাউট 25% আমাদের ওয়েস্ট হয়ে যায় ইম্পিউরিটিটা ক্লিয়ার করতে। ইউএস কটন কিন্তু 100% পিওর, কাজেই একটু দাম বেশি হলেও ইউএস কটন ইজ মাচ মোর সুইটেবল। কাজেই আমাদেরকে 100%, এখন আমরা আমরা চিন্তা করছি আমরা 20% ইউএস কটন ইম্পোর্ট করব, আমাদের 60-50% পর্যন্ত আমাদের ইউএস কটন ইম্পোর্টে যেতে হবে। আমাদের যে কোনো মূল্যে আমাদের ট্রেড ব্যারিয়ারটাকে 6 বিলিয়ন থেকে 3 বিলিয়নে নামায় আনতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান, অ্যান্ড উই হ্যাভ টু শো দ্যাট উই আর মেকিং কুইক প্রগ্রেস। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, শুধু কিন্তু ট্রেড ব্যারিয়ার দিয়েই আমরা এটাকে এই 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 যুদ্ধে আমরা জিততে পারবো না। We have to convince them that Bangladesh is geopolitically a very well-positioned nation, এবং বাংলাদেশ is a good friend of America. সেটির ইমেজ কিন্তু আমাদেরকে দেখাতে হবে তাদেরকে। এবং এখানে আমি একটি কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, এখানে কিন্তু ওই যে কেএফসির এগেনস্টে আন্দোলন করলে কিন্তু সেই আমাদের নেগোসিয়েশন পাওয়ারটা কমে যাবে। কাজে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এই সেক্টরটাকে বাঁচাতে হলে উই হ্যাভ টু শো দ্যাট উই আর এ গুড ফ্রেন্ড অফ আমেরিকা, এবং এটা আমাদের বেঁচে থাকার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো কাজেই এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই ট্রেড নেগোসিয়েশনটা হবে। একদিক দিয়ে আমাদের টেরিফ কমিয়ে আনা, আমাদের অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বাড়ানো, আমরা কটন ইম্পোর্ট করব, আমরা ভেজিটেবল অয়েল, এডেবল অয়েল ইম্পোর্ট করতে পারি, আমরা প্রচুর পরিমাণ অ্যাগ্রো প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারি, উই ক্যান ইম্পোর্ট কার্স। বাংলাদেশ কিন্তু ওয়েপেনও কেনে যথেষ্ট পরিমাণ, সেই ওয়েপেন্সও কিন্তু উই কুড বাই ফ্রম ইউএস, ডাইভার্সিফিকেশন ফ্রম চায়না অ্যান্ড পাকিস্তান টু ইউএস।
তো ওভারঅল আমরা ট্রেড ব্যারিয়ার কিন্তু $4 বিলিয়ন পর্যন্ত আমরা কমিয়ে আনতে পারি আমাদের হোমওয়ার্ক যেটা বলে, এবং তাতে কিন্তু আমরা একটা ভেরি গুড ফেভারেবল পজিশনে চলে যাব। এবং ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট বাংলাদেশ ইজ রেসপন্সিবল সোর্সিং ডেস্টিনেশন, আমরা ইউএস এর গুড ফ্রেন্ড এন্ড এ গুড অ্যালাই টু দ্য ইউএস, অল দিস থিং উইল ম্যাটার। কিন্তু ওখানে কিন্তু পরিষ্কার বলা আছে টেরিফের ক্রাইটেরিয়া শুধু নট অনলি ট্রেড ডেফিসিট, টেরিফের ক্রাইটেরিয়া ইজ অলসো ease of doing business, ease of American product entry to the Bangladesh market. All these things will play a role in our negotiation process. এবং আমরা জানি যে এখনকার যে সরকারটি আছে তারা অত্যন্ত at least Professor Yunus has a very savvy negotiator, খুব ভালো একজন নেগোশিয়েটর, এবং পরবর্তী সরকার যারা আসবে তাদেরও খুব কেয়ারফুলি এই জিনিসটি হ্যান্ডেল করতে হবে। এবং আমরা যারা গার্মেন্টস এন্টারপ্রেনিয়র আছি, উই আর অলরেডি ভেরি গুড নেগোশিয়েটর, কারণ আমরা দেখেন আমরা এর এত কিছুর মধ্যেও আমরা বাংলাদেশকে কোথায় নিয়ে আসতে পেরেছি। এবং উই আর এ ভেরি ইউনাইটেড ফোর্স উইথ বিজিএমইএ, উই আর ভেরি ইউনাইটেড ফোর্স বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররা। সো হোপফুলি আমরা নেগোশিয়েট করে আমরা এই ট্যারিফটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো, একটা কম্পিটিটিভ লেভেলে নিয়ে আসতে পারবো, যেখানে আমরা শুধু ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না, ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাটার না, কারণ সব বেশি হার্ট হবে যদি হাই ট্যারিফ থাকে। আমাদের কিন্তু টার্গেট করতে হবে লোয়ার ডেনোমিনেশন। আমাদের ইজিপ্টের সাথে কম্পিট করতে হবে, আমাদের ইথিওপিয়ার সাথে কম্পিট করতে হবে, আমাদের কেনিয়ার সাথে কম্পিট করতে হবে। উই শুড প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্যাট। যে এই যে কেএফসির উপর ভাঙচুর, পিৎজা হাটের উপর ভাঙচুর বা বাটার উপর, যে এইটা যে আমি কোনো পণ্য আমি বর্জন করতে পারি সেই অধিকার আমার আছে, কিন্তু এই ভাঙচুর গুলো দেশের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে কতটা প্রভাব? ডেফিনেটলি এটা একটা নেগেটিভ সাইড ইমেজের ক্ষেত্রে। এটা হওয়া উচিত না, এটা কোনোভাবেই কাম্য না। আমি বয়কট করি, ঠিক আছে, কিন্তু সেটা অন্যভাবে করা যায়, কিন্তু এইভাবে ভাঙচুর করা বা লুটপাট করা এটা আবার একটু বেশি। তো এটা ঠিক হবে না। আমি একটু যোগ করি, ভাঙচুরের থেকে কিন্তু লুটপাটটা বেশি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই না? হ্যাঁ, রাইট। আমি এখানে কিছু ভালো দিক বলতে চাই, সেটা বাংলাদেশের যে অ্যাডভান্টেজ গুলো কি কি আছে। বাংলাদেশের যে কটন, ইউএস এর যে কটন ইম্পোর্ট, সেইটা 1956 থেকে একটা রেস্ট্রিকশন ছিল, ডাবল ফিউমিগেশন। এটা 2023-এ উইথড্র করা হয়েছে, যেটা ডেফিনেটলি ইউএস কটনের জন্য একটা বড় সুখবর, যে আমরা তো তাদের যে ডিমান্ড ছিল সেটা ফুলফিল করেছি। এটা একটা কটন ডিপ্লোমেসি, ইজ এ ভেরি গুড ডিপ্লোমেসি, যে বাংলাদেশের জন্য খুব ভালো। এবং এরকম একটা কথা আছে যে আমরা যদি ইউএস এর যেসব কটন ইম্পোর্ট করি সেখান থেকে যদি আমরা ফেব্রিক্স করে, ইয়ার্ন করে সেটাকে যদি আবার ইউএসএ তে এক্সপোর্ট করি, তাহলে সেটাতে ডিউটি ফ্রি দেওয়া হয়। এরকম একটা ইনিশিয়েটিভ বিজিএমএ থেকে নেওয়া হয়েছিল, এবং আশা করি সেটা কন্টিনিউ করবে সামনে। which is a very good, হ্যাঁ, which is a very good initiative. I really appreciate. এখন কথা হচ্ছে যে 2018 সনের জানুয়ারি মাসে যখন ট্রাম্প ফর দ্য ফার্স্ট টাইম যখন চায়নার উপরে 25% ডিউটি দিয়েছিল, তখন একটা ইউএস এর মার্কেটে যারা, কারণ ইউএস ইকোনমি হচ্ছে ট্রেডিং ইকোনমি, অন্য দেশে উৎপাদন হইলে তাদের দেশে নিয়ে এটা বিক্রি করে তাদের একটা বিরাট ব্যবসা, এখানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা। হ্যাঁ, তো সেখানে একটা গবেষণা হয়েছিল যে ইউএস এর যারা রিটেইলার এন্ড ব্র্যান্ডস আছেন, ক্লদিং এবং শু, তাদের পার ডে লস হইতো $250 মিলিয়ন। তাদের লস হতো, তাদের দেশের পরিসংখ্যান এটা, পার ডে লস হইতো $250 মিলিয়ন। 25% ট্যারিফের চায়নার উপরে ধরার পরে। তো এবার চিন্তা করেন যে যেই পরিমাণে ট্যারিফ ধরা হয়েছে অলরেডি, এখন কত বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিন লস করবে। তো তাদেরও কিন্তু কনসার্ন আছে। তো কনসার্নটা যে শুধু আমাদের এটা কিন্তু না। আর ওভারনাইট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা চাচ্ছে যে তাদের দেশে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করার জন্য, এটা ওভারনাইট সম্ভব হবে না, যেই কারণে হয়তো উনি এটা ব্যাকট্র্যাক করেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যেটার জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন,
এইবার হলো মানে যে আসল কারণটা হচ্ছে যে ইউএস এর যদি জবকে ব্যাক করতে চায়, তাহলে তারা ওই ম্যাস স্কেলে কখনো কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারবে না, যেটা আমরা করতে পারি। কারণ তাদের দেশে তো ওইরকম স্কিলড এত অ্যাভেলেবেল ওয়ার্কার নাই। তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড কিছু প্রোডাক্ট আছে, যেমন চিপস। আপনার বিভিন্ন খুবই ওই যে ছোট ছোট মাইক্রো চিপস থাকে, এইগুলো ওই যে মোবাইল ফোন বা এইগুলি তৈরি করার ক্ষেত্রে আরো বিভিন্ন ধরনের যে সফিস্টিকেটেড আইটেম থাকে, সেইগুলো তারা চাচ্ছে তাদের দেশে উৎপাদন করার জন্য। কিভাবে, যেটা এখন চায়না করতেছে, কিভাবে করবে? ফর এক্সাম্পল, আপনি যদি 1 ঘন্টায় একটা মাইক্রো চিপস তৈরি করেন, সেটার বাজার মূল্য যদি $400 হয়, 1 ঘন্টা আপনাকে এটা শ্রমিকের মজুরি আপনি ইউএসএ তে হয়তো আহ, $10 বা $20 দিলেন, হ্যাঁ, একটা মাইক্রো চিপস তৈরি করার ক্ষেত্রে। আবার আহ, একই শ্রমিক যদি ইউএসএ তে একটা শার্ট তৈরি করে, এই শার্টের মূল্য কত হবে? $20। তো এইটা তো তার পোষাবে না। তার তো দরকার হলো $400 যে 1 ঘন্টায় যে $400 যে চিপস, সেটা তৈরি করবে। এইসব ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যে তাদের দেশে এইগুলো উৎপাদন করার জন্য। এই জন্য দেখবেন যে ইট ইজ এ ভেরি লং টাইম প্রসেস। ট্রাম্প যখন ইলেকশন ক্যাম্পেইনেই কিন্তু বলেছিলেন যে আমি আপ টু 65% ডিউটি বসাবো চায়নার উপরে। পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে তারপরে এখন হলো 125%। সো হোপফুলি, আই এম ভেরি মাচ হোপফুল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের উপরে এত বড় ধরনের কোনো টেরিফ ইম্পোজ করবে না ফাইনালি। এটা আমি আশাবাদী, কারণ আমার কোনো ইকুয়েশনে এটা কাজ করে না। আমি কোনো ইকুয়েশন খুঁজে পাই না যে কি কারণে বাংলাদেশের উপরে এত টেরিফ বসাবে। টেরিফ যদি বাংলাদেশের উপরে বসায়, তাহলে এইটা আমার দৃষ্টিতে বাংলাদেশ হয়তো এটা রিকভার করতে পারবে টুডে ও টুমোরো, 6 মাস 1 বছরের মধ্যে। কিন্তু আমি মনে করি যে ইউএস এর যেসব রিটেইলার্স এন্ড ব্র্যান্ডস আছে, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিন্তু আমরা যদি কোনো পলিসিগত ডিসিশন চিন্তা করি, সাউন্ড লজিক্যাল থিঙ্কিং এর কথা চিন্তা করি, সাউন্ড লজিক্যাল থিঙ্কিং এর দিক থেকে কিন্তু কোনোভাবেই এই টেরিফটি আমেরিকার ইকোনমিকে হেল্প করবে না। কারণ রাইট, এক্স্যাক্টলি। যেভাবে টেরিফটিকে অ্যাড করা হয়েছে, হ্যাঁ, সমস্ত ইকোনমিস্ট, ইভেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, তারা পরিষ্কার বলেছে এর চেয়ে খারাপ ডিসিশন আর হতে পারে না। কিন্তু ট্রাম্প সিন্স ইন হিজ চাইল্ডহুড, মানে যে সে যখন থেকে মোটামুটি একটা বিজনেস শুরু করেছে 30 ইয়ার্স এগো, আপনি যদি ওপ্রা উইনফ্রির একটা শো দেখেন, সেখানেও ট্রাম্প বলেছে যে টেরিফ ইজ সামথিং দ্যাট হি ওয়ান্টস টু ইম্পোজ। এবং সে জাপানের কথা বলেছে, সে তখন চায়না এক্সিস্ট করতো না, তখন জাপান এক্সিস্ট করতো, সাউথ কোরিয়া এক্সিস্ট করতো, তাদের কথা সে বলেছে। দিস ইজ সামথিং হিজ ডিপ রুটেড বিলিভ ইন হিজ হার্ট, যে টেরিফ রাইট। ইজ সামথিং, এটা আমেরিকাকে হেল্প করবে। এবং আমেরিকা ইজ নট বিং প্রপারলি ট্রিটেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে আমি জাপানে যে আমার জিনিসটা বিক্রি করতে পারি না, কিন্তু জাপান আমেরিকাতে এসে ইজিলি আমার জিনিসটা বিক্রি করতে পারে। সো হি ওয়ান্টস টু রিমুভ দ্য ট্রেড ব্যারিয়ার। আমাদের সেই দিকে একটু ফোকাস করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ অলসো, ইফ ইউ লুক এট ইট, ট্রাম্প ইজ দেয়ার অনলি ফর 4 ইয়ার্স। আমেরিকার অন্যান্য যে হোল পলিটিক্যাল সার্কামস্টেন্স আমরা যদি দেখি এই মুহূর্তে, নোবডি ইজ সাপোর্টিং দিস ট্যারিফ। None of the buyers, none of the retailers, none of the big business, even Trumpের যে সবচেয়ে বড় অ্যালাই ইলন মাস্ক ইজ নট সাপোর্টিং দ্য ট্যারিফ। এটি ট্রাম্পের যে আরো কিছু অ্যালাই আছে, তার অ্যাডভাইজার আছে, আমি নামগুলো ঠিক বলছি না, কিন্তু সেই অ্যাডভাইজাররা ডিপলি বিলিভ করে এবং ট্রাম্প এটা ডিপলি বিলিভ করে। দ্যাট ইজ দ্য রিজন সো হেস্টিলি, এবং এটা সবকিছু চিন্তা না করে এই ট্যারিফটি হঠাৎ করে সারা দুনিয়ার উপর চাপিয়ে দেওয়া হয়ে, চাপিয়ে দিয়ে সারা দুনিয়ার ইকোনমিকে কিন্তু টালমাটাল করে ফেলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। এক সপ্তাহ একদম। এবং 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 এটির একটি প্রচন্ড প্রতিবাদ, এবং এটি কিন্তু বিশ্বের প্রতিবাদে কিন্তু এটা ফিরে আসতো না। আমাদের চিঠি লেখা, কিংবা ইন্ডিয়ার চিঠি লেখা, নরেন্দ্র মোদীর ফোন কল,
কিংবা ভিয়েতনামের প্রেসিডেন্টের ফোন কলে কিন্তু এটা ফিরে আসতো না। অ্যাকচুয়ালি এটা বাউন্স ব্যাক করেছে আমেরিকার ভিতর থেকে। আমেরিকাতে এটা প্রচন্ড ভাবে নিন্দিত হয়েছে এবং সে কারণেই ট্রাম্প এটা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। কাজেই নতুন ট্যারিফ পলিসি এটা ঘোষণা করবে, দ্যাট উইল বি, আমি মনে করি এটি একটি মাচ মোর থটফুল ওয়েতে চিন্তা করে এটা করবে যে কোন কোন জিনিসগুলো আমেরিকার অলওয়েজ দ্য হোল গ্লোবালাইজেশন পলিসি অফ আমেরিকা ওয়াজ যে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং, তুমি যেটাতে ভালো সেটা আমি তোমার কাছ থেকে কিনবো, আর আমি যেটা ভালো তৈরি করি সেটা তোমরা আমার কাছ থেকে কিনবা। আমেরিকা ওয়াজ গুড অ্যাট টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড নতুন নতুন উদ্ভাবনী মেডিসিনে, আমরা সেগুলো তোমাদেরকে বিক্রি করব। ইউ গাইজ আর গুড ইন ম্যানুফ্যাকচারিং, তোমরা ম্যানুফ্যাকচারিংকে আমাকে দাও। এই 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 পলিসিতে কিন্তু আমেরিকা হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ড ইকোনমিক পাওয়ার হাউস। কিন্তু হঠাৎ করে কিন্তু এই যে গ্লোবাল ট্রেড সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা হয়তো সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারের একটি বক্তব্য শুনেছেন যে হোল গ্লোবাল ট্রেড কিভাবে এই একটা ধাক্কাতেই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি দ্য সাম সেন্স উইল কাম ব্যাক ইনটু দ্য হোল মেস এবং একটা ব্যালেন্স আসবে যে হ্যাঁ আমরা চিপস ম্যানুফ্যাকচারিং করতে পারবো, আমরা কার ম্যানুফ্যাকচারিং করতে পারবো, আমরা হাই এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারবো। কিছু কিছু জিনিস ফেরত যাবে আমেরিকাতে ম্যানুফ্যাকচারিং এর জন্য, যেমন আইফোন। Apple is investing almost $70 billion to manufacture iPhone in America. কিন্তু সেই আইফোনটির দাম কত পড়বে জানেন? আমরা এখন একটা আইফোন কিনি $1200. When the manufactured in America iPhone will cost $2000. কিন্তু তাও অ্যাপল ইজ ইনভেস্টিং যে না, ফর ফিউচার পারপাসেস আমরা এটা ইনভেস্ট করি। প্রথমে যখন একটা ম্যানুফ্যাকচারিং শুরু করা হয় এটার দাম একটু বেশি হয়, আস্তে আস্তে এফিসিয়েন্সি দিয়ে সেটার দাম কমিয়ে আনা যায়। কাজেই কিছু কিছু ম্যানুফ্যাকচারিং অফকোর্স উইল মুভ টু আমেরিকা, বাট গার্মেন্টস যে এইচএস কো 61 and এইচএস কো 62, ইটস নট সামথিং ফর আমেরিকা, ইটস নট সামথিং ক্যানট বি ম্যানুফ্যাকচার্ড ইন আমেরিকা। তো সেটা আমাদের তাদেরকে বোঝাতে হবে যে অ্যাটলিস্ট দিস লো ভ্যালু এডিশন প্রোডাক্ট লিভ ইট টু আস। কিন্তু আমাদেরকে যেটি আমেরিকা হয়তো করতে পারে, যেটি আমাদের আশঙ্কা, যে না একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, শুধু বাংলাদেশকে আমরা 16% ডিউটি দিয়ে বসিয়ে রাখবো না, 16 + 10 26%। তোমাদের কিন্তু আমরা আরো কান্ট্রি ডেভেলপ করার জন্য আমরা ইজিপ্টকে কিন্তু শুধু 10% দিব, জর্ডানকে আমরা শুধু 10% দিব, কিংবা কেনিয়াকে আমরা শুধু 10% দিব, এবং তোমাকে এখান থেকে কম্পিট করতে হবে। সো দোজ আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ টু ওয়াচ ফর, যে আমাদের ট্রেড ব্যারিয়ার কমিয়ে বেটার নেগোসিয়েশন করে আমাদের বেটার এফিসিয়েন্সি বাড়িয়ে কমপ্লায়েন্স, গ্রিন ম্যানুফ্যাকচারিং সবকিছু করে আমাদেরকে এটা দিয়ে কম্পিট করতে হবে। সো হোপফুলি আমরা সেটা কেপেবল হব, কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে। কিন্তু আমরা যদি 37+16, এটা কিন্তু কোনোভাবেই আমরা পারবো না, ভিয়েতনাম পারবে না, ইন্ডিয়া পারবে না, চায়না পারবে না, পাকিস্তান পারবে না। এটি উইল ট্রান্সফার সামওয়্যার এলস। কাজেই হোপফুলি এটা হবে না, এটা ইনশাআল্লাহ একটা সেন্স এর মধ্যে আসবে এবং হোপফুলি আমরা ওভারকাম করে আমরা সবাই মিলেই এই ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে বাঁচিয়ে রাখতে পারবো। রেফায়েতুল্লাহ, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে কথাগুলো শোভন ইসলাম বলছিলেন, এই যে সরে আসলেন ট্রাম্প, তো এই সরে আসার কারণ কি মনে হয়? তার ভিতরের চাপ, আমেরিকার ভিতরের চাপ, নাকি তিনি একটু বাড়ি দিয়ে দেখলেন? সাধারণ বিজনেস নর্মস, সাধারণ বিজনেস নর্মসে এটা আসলে আপনার উনি যেটা করেছেন এটা তো যায় না। ইউজুয়ালি এগুলি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলোচনা হয়, কংগ্রেস আলোচনা হয়, এটা আসলে যায় না। উনি আসলে যেটা করতে চাচ্ছেন, প্রিভিয়াস সিদ্ধান্ত যেটা যে চায়নার উপরে উনি ট্যারিফ ইম্পোজ করবেন, এটা আগে থেকেই প্ল্যানিং এ ছিল। আর বাকি যেগুলি করেছেন এইগুলি আসলে আমার মনে হয় না বাংলাদেশের উপরে এটা কন্টিনিউ করবে, বাংলাদেশকে উনি। কারণ হচ্ছে যে যেই পরিসংখ্যান আমাদের হিসেবে আছে, ওই যে 25% হলো 2018 সনে যে হিসেব, সেটা $250 মিলিয়ন পার ডে লস। তো এই লস কে সামলাবে? আপনাকে আমি কতগুলি মানে এটা কিভাবে ইউএস ইকোনমি বিল্ড আপ হয়েছে এইভাবে আসছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বিশেষ করে 1950-60-এর দিকে, যখন ইউএস ইকোনমি ওয়াজ রিবিল্ডিং আফটার দ্য ওয়ার, তখন তারা অনেক শ্রমিক সংকট তৈরি হলো। এই ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু শুরু হয়েছে আমেরিকা থেকে, হ্যাঁ। তো তখন তারা এই সেক্টর ধরে রাখতে পারে না, বিকজ ওই স্কিলড ওয়ার্কারের ঘাটতি ছিল।
তখন এই যে আমাদের মতো এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বললো যে তোমাদের দেশে শ্রমিক নিয়ে যাও, শ্রমিক নিয়ে যাও। তখন বললো যে না, আমরা তোমাদের দেশে থেকে শ্রমিক আনবো না, তোমরা ওইখানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করো, ওইটা পাঠাইলেই আমাদের শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে যাবে, মনে করিস। তো এইভাবে কিন্তু এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা অন্যান্য দেশে এইভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টর গড়ে উঠছে। তো এটা তো একদিনে গড়ে ওঠে না, আর একদিনে এটা শেষও করে দেওয়া সম্ভব না। ওই ইউএস এর যারা রিটেলার্স, ব্র্যান্ডস, যারা ট্রেডিং করেন, এন্টারপ্রাইজ আছে, তাদের থেকেই প্রেসার আসছে যে না, আপনার এই সিদ্ধান্ত হয়তো রিভিউ করার ব্যাপার আছে। আর যদি রিভিউ না করেন তাহলে তো আমরা নিজেরাই একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ব। আর গার্মেন্ট বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে একটা ক্যাপাসিটির ব্যাপার তো আছে। যতই বলুক যে অন্য দেশে ক্যাপাসিটি বিল্ড আপ করবে, ঠিক আছে, ক্যাপাসিটি বিল্ড আপের প্র্যাকটিস তো আর কম করা হয় নাই। অটোমেশন যখন আসছিল তখন তো বলা হয়েছিল যে কোনো শ্রমিকই থাকবে না, হ্যাঁ। কিন্তু এখন দেখা গেছে যে অটোমেশনের ফলে আরো শ্রমিকের সংখ্যা আরো বেশি নিয়োগ দিতে হচ্ছে অটোমেশনকে মেনটেন করার জন্য। তো এই গেলে একটু সময় লাগবে, একেবারে সোজা যেভাবে উনি বলে দিচ্ছেন বা হয়ে যাবে এরকম কোনো কিছু না। একটু লজিক্যালি চিন্তা করলে হয়তো আম, বাংলাদেশের ক্ষেত্রে বা এই জাতীয় যেসব প্রোডাক্ট বাংলাদেশ এক্সপোর্ট করে সেইখানে এই ধরনের ব্যারিয়ার আসার কথা আমি যৌক্তিকভাবে আমি মনে করি না। তার মানে কি আমি আপনি বলতে আমি চাচ্ছেন যে একটু আমি অ্যাড করি এখানে, মূল উদ্দেশ্য? আমি সাইকিকটা একটু অ্যাড করি আমি এখানে, একটু একটু যদি কিছু মনে না করেন, সরি টু ইন্টারাপ্ট। আপনি যদি একটা ট্রাম্পের জীবনের উপরে একটা বই আছে কল অ্যাপ্রেন্টিস, এই বইটা হ্যাঁ, যদি পড়েন তাহলে দেখবেন যে ট্রাম্প ইজ নট এন ইউজুয়াল প্রেসিডেন্ট, কারেক্ট। আর ইয়েস, এইবার যে সে প্রেসিডেন্ট হয়েছে, তার কিন্তু একটা স্পেশাল ডক্ট্রিন নিয়ে সেই নেমেছে। সে প্রেসিডেন্ট ক্যাম্পেইনেই বলেছে আমরা ট্যারিফ বাড়াবো, আমরা আমেরিকাকে কম্পিটিটিভ করব, আমেরিকার ম্যানুফ্যাকচারিং হাবকে আমরা ফিরিয়ে আনবো। এবং তার একটা কিন্তু স্ট্র্যাটেজি আছে যে সে যখন কোনো কাজ করে সে সবসময় বিশ্বাস করে অ্যাটাক ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাটাক অ্যান্ড ডিসোন। এবং সে অ্যাটাক করতে লাইক করে, সে ইজ ভেরি মাচ অ্যাটাকিং করবে এবং কোনো সময় সে কোনো ব্লেম স্বীকার করবে না। যদি তার কোনো ঘাটতি হয় সঙ্গে সঙ্গে সে সেই ব্লেমটাকে ডিনাই করবে। দ্যাট ইজ হিজ পলিসি। এটা তার বইয়ে একেবারে পরিষ্কার করে লেখা আছে, তার জীবনীতে। এবং আমরা এইখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখলাম না। তিনি যেভাবে এইটি ইম্পোজ করলেন, এই ডিউটিটি, এই ট্যারিফটি, যে প্রথমে আমি সমস্ত নেশনকে অ্যাটাক করি, দেন আই উইল ব্যাক ডাউন অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। এবং আমি সবাইকে নেগোসিয়েশন টেবিলে নিয়ে আসব। এবং দেখলেন যে তার অ্যাটাকের ফলে কিন্তু ইমিডিয়েটলি 70টা নেশন নেগোসিয়েশনের জন্য রাজি হয়ে গেল। সো ইফ ইউ লুক অ্যাট ইট, তার পলিসি কিন্তু ইট কাইন্ড অফ ওয়ার্কড। হ্যাঁ, আমরা কিন্তু কোনো অবস্থাতেই এফোর্ড করতে পারবো না যে তার সাথে এই মুহূর্তে কোনো ট্রেড ওয়ারে যেতে। উই হ্যাভ টু নেভার এভার নেগোসিয়েট। বাংলাদেশ শুড নট বাংলাদেশ শুড রিটালিয়েট। নট, বাংলাদেশ শুড নট রিটালিয়েট। আমরা কোনোভাবেই রিটালিয়েট করে তার সাথে কিছু করতে পারবো না। আমাদের আগামী 4 বছরে হি উইল বি প্রেসিডেন্ট, সো নেক্সট 4 ইয়ার্স উই হ্যাভ টু বি ভেরি কশাস। তাহলে কি ট্রাম্পের আসল উদ্দেশ্যই চীনকে ধরা? এক্স্যাক্টলি, এইটাই এইটাই ওনার মূল উদ্দেশ্য। আর বাকি আমার আমার হিসেবে মিলে না। আহ, এটা হয়তো অন্য কোনো দেশের উপরে যদি কোনো থেকে থাকে, স্ট্র্যাটেজিক কোনো ইস্যু থেকে থাকে, তাহলে হয়তো উনি ধরতে পারে। বাংলাদেশ তো ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ ইউএসএ। দের ইজ এ ভেরি গুড রিলেশনশিপ বিটুইন দ্য টু কান্ট্রিজ। ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চলতেছে। সো একটা ইউএসএ নিজেদেরও প্ল্যানিং এ যেটা দেখলাম যে এখানে ওনারা ব্যবসা চাচ্ছে। ফর এক্সাম্পল, ইউএস এর দীর্ঘ বছর যাবত ইউএস এর কোনো কমার্শিয়াল কাউন্সিলর ছিলেন না বাংলাদেশ এম্বাসিতে। গত 2 বছর আগে ওনারা নতুন কমার্শিয়াল কাউন্সিলর কিন্তু আসছেন, হুইচ ইন্ডিকেটস দ্যাট ওনারাই বলছেন যে আমরা বাংলাদেশের সাথে যেহেতু বিজনেসটা বাড়ছে, সো আমরা আরেকটু বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি ডিপ্লোম্যাটিক চ্যানেলে, যাতে আমাদের দুই দেশের ব্যবসাটা আরো বেশি বাড়ে, বিশেষ করে ইউএস এর ইম্পোর্টটা যাতে বাংলাদেশে বেশি বাড়ে। আপনার 2 বছর আগে বা 3 বছর আগে
ইউএস এর যে ইউএসএআইডি তারা একটা গবেষণা করেছিল, বলছে যে 16টা পটেনশিয়াল সেক্টরকে তারা আইডেন্টিফাই করেছে বাংলাদেশে, যেখানে তারা নিজেরা ইনভেস্টমেন্ট করতে চায়, এখানে নিজেদের এন্টারপ্রেনারশিপ তৈরি করতে চায়, যেটা খুব ভালো পটেনশিয়াল আছে এখানে। এই ব্যবসাগুলো করলে হয়তো তারা ইনভেস্ট করবে এখানে, এই ধরনের একটা গবেষণা করেছিল 16টা সেক্টর, ভেরি পটেনশিয়াল অ্যাপার্ট ফ্রম গার্মেন্ট। তো তাদের ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার যে বাংলাদেশের সাথে তাদের ব্যবসাটা ভবিষ্যতে খুব বাড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, ইউএস এর ফরেন পলিসি তো সহজে চেঞ্জ হয় না, যদিও মানে এখন ট্রাম্প কোন পলিসি নেয় এটা বলাটা মুশকিল, বাট ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এটা তো বাংলাদেশ ইজ ইনক্লুডেড ইন দিস স্ট্র্যাটেজি। সো তাদের $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের একটা চিন্তা ভাবনা আছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারে। সো কেন বাংলাদেশকে এই ধরনের মানে টেরিফ দিবে, এটা আমার হিসেবে আসে না। কারণ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যে জিনিসটা বলা হয়েছে, the investment is a very big part of the Indo-Pacific strategy. সো ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। এই জন্য দেখবেন যে রিসেন্টলি আরো ওদের ডেভেলপমেন্ট আছে। আগে এই বিষয়গুলো খুব বেশি একটা কেয়ার করা হতো না বাংলাদেশের ক্ষেত্রে, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যে তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে বাংলাদেশের যে লেবার রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এই বিষয়গুলো খুব বেশি টেক কেয়ার করা হতো না বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু এখন যেহেতু তাদের চিন্তা ভাবনা আছে যে এখানে ইনভেস্টমেন্ট বাড়ানো, বিজনেস বাড়ানো, বায়োলেটারাল ট্রেড বাড়ানো, ইজ অফ ডুইং বিজনেসকে ইমপ্রুভ করা, সো এই বিষয়গুলো কিন্তু তারা খুব নজর দিচ্ছে বাংলাদেশের। ট্রাম্পের ইউটার্নের ফলে সব দেশের যে ট্যাক্স টেরিফ যেটি ছিল আগের অবস্থায়, কিন্তু চীনকে ছাড়েননি তিনি। তো এই অবস্থা যদি বহাল থাকে তাহলে বাংলাদেশের রপ্তানি শিল্পের নতুন দিনের সূচনা হতে পারে কিনা, সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারবেন? আমি আসছি এই আই উইল অ্যানসার ইওর কোশ্চেন, কিন্তু এখানে আমি জাস্ট একটু অ্যাড করে নেই। বাংলাদেশ কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনার আমেরিকার, এবং এই যে রিফাতুল্লাহ ভাই বললেন যে আমাদের এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বাংলাদেশ ইজ পার্ট অফ ইট। আমাদের লেবার রাইটস ইমপ্রুভমেন্ট, আমাদের নতুন লেবার ল, এটা এটা আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন দিস। আমাদের গ্রিন হাউস গ্যাস এমিশন, আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট অন ইট। আমাদের যে মেধাসত্তা রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এটাতে আমেরিকা হ্যাজ এ ডিপ ইন্টারেস্ট ইন ইট, এবং এগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে বলেছে কিন্তু আমেরিকা। এবং এগুলো যদি আমরা ইমপ্রুভ করি, আমেরিকা উইল ট্রিট বাংলাদেশ অ্যাজ এ ফেভার্ড নেশন টু ডু বিজনেস। এবং এখানে বেশ কয়েকটি খাত আইডেন্টিফাই করা হয়েছে যেখানে বাংলাদেশের গ্রোথ উইল বি ভেরি মাচ পসিবল, এবং গার্মেন্টস খাত and textile খাত is one of the major one of them, যেখানে বাংলাদেশ will continue to grow. So of course চায়নাতে যে ট্যারিফটা অ্যাড হয়েছে, এবং বাংলাদেশ যদি একটা মোটামুটি রিজনেবল ট্যারিফ, যেটি 10% প্লাস 16% কিংবা 10% কিছু কমিয়ে আমরা আনতে পারি, কিংবা 10 থেকে 12% মধ্যে আমরা 10 থেকে 12% মধ্যে রাখতে পারি অন দ্য নিউ ট্যারিফ, বেসলাইন ট্যারিফটাকে, তাহলে আমরা মনে করি আমাদের জন্য অনেক বড় একটা দ্বার উন্মোচিত হবে। প্রোভাইডিং দ্য ফ্যাক্ট আমরা যে বাকি জিনিসগুলো আছে, আমাদের লেবার রাইটস, আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যে আমরা বিল্ড আপ করছি আমেরিকার সাথে, সেটা যেন আমরা করি। হ্যাঁ, এটা যদি আমরা আমেরিকার ইন্টারেস্ট গুলো যদি আমরা ঠিক মতো দেখি এবং আমেরিকার সাথে বাইল্যাটারাল আমরা যদি রিলেশনশিপটা মেনটেন করতে পারি, দেন দ্য বিজনেস and will automatically grow and আমাদের নিউ অপরচুনিটিস will get created for sure. এবং আরেকটি জিনিস কিন্তু আমাদের জন্য বিশাল অ্যাডভান্টেজিয়াস, আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করতে যাই এবং ইউএসটিআর যখন আমাদের সাথে আসে, তারা কিন্তু একটি কথা আমাদেরকে 3 বার জিজ্ঞেস করে যে হাউ মেনি ফ্যাক্টরিজ অফ বাংলাদেশ ইজ ওন বাই বাংলাদেশিজ। আমরা কিন্তু বারবার বলি 99% অফ দ্য ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ আর ওন বাই দ্য বাংলাদেশিজ। এইটা কিন্তু আর ইউ শিওর? ওরা কিন্তু এটা চেক করেছে আমাদের ডেটা, কারণ তাদের মেইন কনসার্ন হলো, যেমন ভিয়েতনামে ম্যাক্সিমাম ফ্যাক্টরি ওন বাই দ্য চাইনিজ, ওরা কিন্তু সেটা চায় না। চাইনিজরা যখন বাংলাদেশে ফ্যাক্টরি ওন করা শুরু করবে,
চাইনিজরা যখন বাংলাদেশের ইকোনমি ডিকটেট করা শুরু করবে তখন কিন্তু বাইল্যাটারাল আমাদের যে রিলেশনশিপ সেটাতে কিন্তু একটা প্রভাব পড়বে। কাজে উই হ্যাভ টু বি অলসো ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমরা চায়নার সঙ্গে অনেক বন্ধুত্ব, চায়নার থেকে অনেক ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছি, বাট we have to make sure that is not at the cost of the biggest market in the world, which is US. রেফাতুল্লাহ, শোভন ইসলাম যেটি বললেন যে দু দেশের অর্থাৎ বাংলাদেশ এবং আমেরিকার যে সম্পর্কটা ভালো করে রাখা, কিন্তু মানে এই সম্পর্ক বা সুসম্পর্ক কিভাবে রাখা সম্ভব? Of course it is possible. আমি একটু বলি যে বিগত দিনে কিছু আমাদের বিরূপ অভিজ্ঞতা হয়েছে। এইটা সম্ভব, কিভাবে সম্ভব? ইউএসএ বাংলাদেশের সম্পর্ক এখনো পর্যন্ত কোনো বড় ধরনের কোনো ঘাটতি হয় নাই, তো আমরা কোনো বড় ধরনের কোনো এই ধরনের ডিসপিউট দেখি নাই। সো হিস্টোরিক্যালি মনে করি যে বাংলাদেশের সাথে ইউএস এর খুব ভালো সম্পর্ক আছে, এবং এখনকার সময়ে যেটা আমাদের দেশের সরকার ওদের দেশের সরকার, আমি মনে করি না যে খুব বড় ধরনের কোনো সমস্যা হবে। ইট উইল বি ভেরি ওয়ার্ম রিলেশনশিপ বর্তমান পরিস্থিতিতে, কারণ তারা যে ধরনের, হ্যাঁ অফকোর্স ডিপ্লোম্যাটিক, আর যেসব মেজার্স নেওয়া হচ্ছে এখন ইউএস থেকে আমাদের ইম্পোর্ট কমানো, এই ইম্পোর্ট বাড়ানো, ডেফিনেটলি ইট উইল হেল্প টু বি রিবিল্ড দ্য ওয়ার্ম রিলেশনশিপ। এবং আমি মনে করি লেবার পলিসি চেঞ্জ করা হচ্ছে, তারপরে আমাদের মেধাস্বত্ব রাইট বাড়ানো, স্ট্রিক্টলি মনিটর করা, কাজে অল উই আর অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ, উই আর অন দ্য রাইট ট্র্যাক ডেফিনেটলি। এটাকে আরো উচ্চতায় নেওয়া যায় সম্ভব। এখানে একটা জিনিস আমার মনে হয় যে ইনভেস্টমেন্ট ইজ এ ভেরি বিগ ইনস্ট্রুমেন্টাল। ইউএস এর ইনভেস্টমেন্ট এখানে তারা বাড়াতে চাচ্ছে, মাইন্ডেড। ইউএস এর ইনভেস্টমেন্ট এখানে তারা বাড়াতে চাচ্ছে, তারা এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা চাচ্ছে বিভিন্ন সেক্টরে। সুযোগ সুবিধা বলতে ওই যে ক্যাশ ইনসেন্টিভ এই জাতীয় কিছু না, এই যে ইজ অফ ডুইং বিজনেস, ট্রেড ব্যারিয়ার গুলোকে রিমুভ করা। তারা তো বারবারই বলে আসতেছে যে তোমরা ট্রেড ব্যারিয়ার গুলো রিমুভ করো, ট্রেড ব্যারিয়ার গুলো রিমুভ করলে আমাদের এখান থেকে ইনভেস্টমেন্ট এখানে আসতে চায়। তো ইন ফিউচারে বাংলাদেশের যে বিজনেস গুলো হবে, বাংলাদেশের বিজনেস পটেনশিয়াল ইজ ভেরি ভেরি হাই মাইন্ডেড। বাংলাদেশের বিজনেস পটেনশিয়াল ইজ ভেরি ভেরি হাই। এখন এখানে বিভিন্ন দেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে। সামনের যে বিজনেস হবে বাংলাদেশের, সেটা শুধু লোকাল ইনভেস্টরদেরকে দিয়ে হবে না, এটা বিদেশি ইনভেস্টমেন্ট এখানে আসবে, এবং সেখানে আসবে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। শুধু ওই যে লো কস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এইগুলো আসবে না, এখন আসবে অন্য বড় ধরনের ইনভেস্টমেন্ট আসবে। সো ওই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারে যদি ইউএস এর সাথে সম্পর্কের মাত্রা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। এবং ইউএসও চাচ্ছে যে এইখানে তাদের ইনভেস্টমেন্ট বাড়ুক। আপনি যদি রিসেন্ট টাইমের ইনভেস্টমেন্ট ফ্লো যদি দেখেন, আমি বলবো যে ইউএস এর ইনভেস্টমেন্ট ফ্লো আগের তুলনায় অনেক বেড়েছে। আমি এখানে একটা কথা অ্যাড করি একটু কাইন্ডলি, আমি এখানে একটা কথা অ্যাড করি ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমাদের দেখেন ইউএস কিন্তু এখানে শেভরন অলরেডি ইনভেস্টেড, কিন্তু শেভরনকে কিন্তু এখানে আমরা কিছু ভুল করেছি। আমরা শেভরনকে কিন্তু নতুন এক্সপ্লোরেশন করতে দেই নাই। শেভরন ওয়ান্টেড টু ডু মোর এক্সপ্লোরেশন অ্যারাউন্ড যেখানে তাদের গ্যাস ফিল্ড আছে তার আশেপাশে আরো গ্যাস ফিল্ড তারা বলেছিল যে আমরা এখানে মনে করছি এখানে আরো গ্যাস উত্তোলন করা সম্ভব, কিন্তু আমরা কিন্তু শেভরনকে ওই কূপটাপ করে রেখেছি পুরান কূপের মধ্যেই। হ্যাঁ, আমরা নতুন ওখানে তাদেরকে এক্সপ্লোরেশন করতে দেই নাই। যখন তারা নতুন এক্সপ্লোরেশনের জন্য ফাইনালি পারমিশন পেল, তখন আবার আমাদের কারেন্ট গভর্নমেন্ট এসে বললো যে না, আমরা এটা বিডিং করতে দিব, শেভরনকে আমরা কেন দিব? এখন দেখেন শেভরন ইজ ডুইং দ্য ডিগিং, এখানে তার পাশের ঘরে আমি অন্য একটা কোম্পানিকে কেন ডেকে আনবো? তো দেয়ার আর সাম মিস্টেকস উই আর অলসো মেকিং ইন বাংলাদেশ। এই পলিসি ডিসিশন গুলো আমাদের কারেকশন করতে হবে। তারপরে ডিপ সি তে আমাদের যে গ্যাস এক্সপ্লোরেশন, সেটার জন্য এক্সন মোবিল ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তারা এখানে বসে থাকলো, তারা এখানে প্রায় 1 বছর বসে থাকলো, বাট উই ডিড নট গিভ দ্যাট এক্সপ্লোরেশন রেসপন্সিবিলিটি টু ইউএস। তো এই ধরনের কিছু আমাদের বাইল্যাটারাল আমরা যে বলছি সব ঠিক, এভরিথিং ইজ পজিটিভ,
কিন্তু আমরা কিন্তু কিছু নেগেটিভ কাজও করেছি, সেগুলো আমাদের কোর্স কারেকশন আমাদের করতে হবে। এবং এইখানে এইখানে জাস্ট আপনার কথা থেকে আমি একটা বলি যে কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার আছে, এগুলি একটু মিনিমাইজ করা দরকার। এর হচ্ছে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যেটা বলা হয়েছে যে আমরা বলি যে ক্ল্যাশ অফ টাইটানস, যে একদিকে হচ্ছে ইউএসএ, আরেকদিকে হচ্ছে চায়না আসছে হলো বিআরআই প্রজেক্ট নিয়ে, হ্যাঁ, আবার এই দিক দিয়ে আসতেছে হলো জাপানের, তাদের হচ্ছে যে ওদেরও একটা প্রজেক্ট আছে বিগ বি প্ল্যান, হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্ডিয়াও এখানে আসতে যাচ্ছে। সো এভরিবডি ইজ ট্রাইং টু কাম হিয়ার। ইউএসএ আসতেছে ইন্দো প্যাসিফিক, জাপান আসতেছে বিগ বি প্ল্যান, আর একটা হচ্ছে চায়না হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, আবার ইন্ডিয়া এখানে আসতেছে। সো অল বিগ প্লেয়ার্স আর কামিং হিয়ার, যে আমরা বলি যে ক্ল্যাশ অফ টাইটানস বাংলাদেশের ক্ষেত্রে। এখন এইখানেই হলো বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক চিন্তাটার ক্ষেত্রে অনেক বেশি এক্সপার্টাইজের পরিচয় দিতে হবে, যে কাকে আমি কতটুকু মিনিমাইজ করতে পারবো, কিভাবে আমি এই ব্যালেন্সটা রক্ষা করব। এই ব্যালেন্সটা রক্ষা করাটা একটা বড় ব্যাপার হবে এখন। ব্যালেন্স রক্ষা করতে হবে, আর আমি এখানে বলি যে ব্যালেন্স রক্ষা করতে হবে, আমাদের নিজেদের ইন্টারেস্টটা দেখতে হবে, কারেক্ট। সামটাইমস আমরা নিজেদের ইন্টারেস্ট না দেখে উই লুক অ্যাট করাপশনস, আমরা করাপশনের বশবর্তী হয়ে কোনো একটা দেশের তাবেদার হয়ে আমরা কিন্তু রাইট ডিসিশনটা মেক করি না। উই হ্যাভ টু রিয়েলি বি প্যাট্রিয়ট, আমাদের প্যাট্রিয়টিক ওয়েতে আমাদের কারেক্ট ডিসিশন মেক করতে হবে। উই হ্যাভ টু টেক দ্য অপরচুনিটি, উই হ্যাভ টু সিজ দ্য অপরচুনিটি। যিনি আমাকে সবচেয়ে বেশি বেনিফিট দিবেন আমার তার সাথে যেতে হবে, কারেক্ট, রাদার দেন গোয়িং উইথ ওয়ান পার্টিকুলার কান্ট্রিকে ফেভার দেখানো। হ্যাঁ, সেটাই ধন্যবাদ। যে আসলে সুসম্পর্ক রাখতে হবে, শুধু আমি একজনের কাছ থেকে নিবই তাকে দিব না, তাহলে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদী হয় না। ব্যবসায়িক লেনদেন করতে হলে দুই দেশের সম্পর্কটাকেই মূল্য দিতে হবে, এবং সেটা যেন দীর্ঘমেয়াদী হয়, যে ক্ষণে ক্ষণে যেন পরিবর্তন না হয়। ধন্যবাদ রেফায়েতুল্লাহ, ধন্যবাদ শোভন ইসলাম, অনেক সময় দিয়েছেন, অনেক আপনাদের কাছ থেকে অনেক তথ্য ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক আলোচনা আমরা শুনতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। আশা করি যদি এগুলো সবাই মেনে চলেন, মেনটেন করেন, তাহলে দিন শেষে বাংলাদেশই উপকৃত হবে, দেশের জনগণই উপকৃত হবে। ধন্যবাদ আবারও।